হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যালো, ভালো ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার। সবাই ভালো আছো? স্যার আপনি কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে থেকে আমাদের 12-এর পাঠদান শুরু হবে। বই কেউ উল্টিয়ে দেখেছো? ফার্স্ট চ্যাপ্টার কি আছে? হ্যালো, বই উল্টিয়ে জি স্যার। দেখেছো? স্যার, অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব স্যার। ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব দেখতে পাচ্ছ? হুম, জি স্যার। কি দেখতে পাচ্ছ? একজন বলো, যে কোনো একজন। ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। আজকে যেহেতু আমাদের 12-এর ফার্স্ট ক্লাস, তো এই জন্য আমরা আজকে অবশ্যই প্রতিষ্ঠানের যে কনসেপ্ট বা নিয়ম কানুন নিয়ে আলোচনা করব মূলত। অবশ্যই প্রতিষ্ঠান হিসাব কিরকম, প্রতিষ্ঠান কি ধরনের, কি করা হয়, এগুলো নিয়েই আলোচনা হবে। এই চ্যাপ্টারের মধ্যে কি আছে, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা হবে।
ফার্স্ট লাইনে দেখতে পাচ্ছ যে ফার্স্ট লাইনে কি বলতেছে দেখতে পাচ্ছ? জি স্যার। যে কোনো একজন পড়ো একটু ফার্স্ট লাইন। যে প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত না হয়ে সদস্যদের কল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হয় তাকে অবশ্যই প্রতিষ্ঠান বলে। মানে এখানে মুনাফা অর্জন মূল উদ্দেশ্য থাকবে না, এখানে সদস্যদের কল্যাণই হবে মূল উদ্দেশ্য। যেমন আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন স্কুল কলেজ দেখা যায়, ক্লাব লাইব্রেরি, এগুলো অব্যবসায়ী প্রতিষ্ঠান। স্কুল কলেজ যদি চিন্তা করতো যে এখানে আমরা মার্কেট করে দিই বাউন্ডারির বাইরে, তাহলে তো অনেক ইনকাম হবে, তাহলে করতে পারতো না স্কুল কলেজ। কিন্তু স্কুল কলেজ কি তা করে? স্কুল কলেজ মাঠ খালি রাখে, তাই না? স্কুল কলেজ মূলত অব্যবসায়ী প্রতিষ্ঠান। ক্লাব থাকে বিভিন্ন মহল্লায়, বিভিন্ন ক্লাব থাকে। তো সমবায় সমিতি কি স্যার অব্যবসায়ী প্রতিষ্ঠান? সমবায় সমিতি যদি মুনাফা অর্জনের উদ্দেশ্যে না স্যার। গঠিত না হয় তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠান। যদি মনে করো কোনো সমবায় সমিতি গঠন হলো যে সদস্যদের কল্যাণার্থে, তাহলে হবে অব্যবসায়ী প্রতিষ্ঠান। তো অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবের ক্ষেত্রে প্রথমে আয় ব্যয় হিসাব প্রস্তুত করা হবে। আয় ব্যয় হিসাবের ডেবিটে প্রতিষ্ঠানের চলতি বছরের ব্যয়সমূহ লিপিবদ্ধ করা হয়। এই চলতি বছর কথাটা লক্ষ্য করো। মনে করো 2018 সালের অঙ্ক, তাহলে শুধু 18 সালের ব্যয়গুলোই লেখা যাবে। 18 সালের অঙ্ক হলে 18 সালের ব্যয়গুলোই শুধু লেখা যাবে। 18 সালের অঙ্কের মধ্যে তুমি 17 সালের ব্যয় যদি থাকে, কোনো অ্যামাউন্টের মধ্যে 17 সালের ব্যয় মনে করো যোগ আছে, তখন বিয়োগ করে দিতে হবে, তখন বিয়োগ করে দিতে হবে। এ হচ্ছে ব্যাপার, তখন বিয়োগ করে দিতে হবে, এটাই খেয়াল রাখতে হবে। তখন বিয়োগ করে দিবা। আবার মনে করো 18 সালের অঙ্ক, এর ভিতরে 19 সালের কোনো ব্যয় যোগ আছে, তখন 19 সালের ব্যয় যেটা যোগ আছে এটা বিয়োগ করে দিতে হবে। এই ব্যয়ের মধ্যে বেতন, ভাড়া, অবচয়, বীমা, খাদ্য সামগ্রী ক্রয় ইত্যাদি ডেবিটে লিপিবদ্ধ করা হয়। যদি আয় ব্যয় হিসাব প্রস্তুত করো তার ডেবিটে লিপিবদ্ধ হবে। আর আয় ব্যয় হিসাবের ক্রেডিটে চলতি বছরের আয় সমূহ লিপিবদ্ধ করা হবে। চলতি বছরের আয় যেগুলো থাকবে সেগুলো লিপিবদ্ধ হবে। মনে করো 2019 সালের অঙ্ক, তাহলে 2019 সালের চাঁদা লিখবা, অনুদান যদি পাওয়া যায়, ভর্তি ফি যদি পাওয়া যায়, বিনিয়োগের সুদ, সব হবে 19 সালের। চাঁদার মধ্যে যদি কোনো অঙ্কে বলা হয় যে তোমার এর ভিতরে 17 সালের কোনো চাঁদা যোগ আছে, তখন ওই চাঁদা থেকে 17 সালের চাঁদা বিয়োগ করে দিতে হবে। মানে যে বছরের অঙ্ক সেই বছরের আয় লেখা যাবে শুধু, যে বছরের অঙ্ক সে বছরের ব্যয় শুধু লেখা যাবে, অন্য কোনো কিছু, অন্য বছরের কিছুই লেখা যাবে না। ক্লিয়ার? এইভাবে তারপরে তোমার এইভাবে লিপিবদ্ধ স্যার এখানে কি শুধু আয় ব্যয় গুলো আসবে স্যার? আয় ব্যয় হিসাবে শুধু আয় ব্যয় আসবে, তার মানে এর ভিতরে কোনো সম্পত্তি, কল কবজা, যন্ত্রপাতি, আসবাবপত্র, জমি, এ ধরনের কোনো ডাটা আসবে না। কোনো সম্পত্তি, কোনো কিছু এই আয় ব্যয় হিসাবে লেখা যাবে না। বিনিয়োগ যদি থাকে বিনিয়োগ লেখা যাবে না, বিনিয়োগের সুদ লেখা যাবে। বিনিয়োগের সুদ হচ্ছে আয়, বিনিয়োগের সুদ হচ্ছে আয়, বিনিয়োগের সুদ লেখা যাবে, কিন্তু বিনিয়োগের টাকার পরিমাণ লেখা যাবে না।
ঠিক আছে, জি স্যার। এই হচ্ছে ব্যাপার, এগুলো খেয়াল রাখবা। তারপরে এভাবে লেখার পর আয় ব্যয় হিসাবে ক্রেডিট দিকের যোগফল যদি ডেবিট থেকে বেশি হয় তাহলে ব্যতিরিক্ত আয় পাওয়া যাবে, যেটা আর্থিক অবস্থার বিবরণীতে যেটা নেট লাভ নামে পরিচিত। আয় থেকে ব্যয় বাদ দিলে ওখানে বলে নেট লাভ, সেটি এখানে হবে ব্যতিরিক্ত আয়, যা মূলধন তহবিলের সাথে যোগ করে দেখানো হয় পরবর্তীতে। আর আর্থিক অবস্থার বিবরণীতে কিসের সাথে যোগ করো? মূলধনের সাথে যোগ করো, আর এখানে হবে মূলধন তহবিলের সাথে যোগ হবে। ঠিক আছে, তাহলে এখানে একটা বিষয় পেলা যে মূলধন তহবিল নামে একটা বিষয় পেলা, মূলধন তহবিল নামে আরেকটা কনসেপ্ট এখানে পাওয়া গেল। মূলধন তহবিলের সংজ্ঞা হচ্ছে যে আমরা জানি মূলধন সমান সম্পদ বিয়োগ দায়। বছরের শুরুতে তোমার যত সম্পদ থাকবে সেখান থেকে দায়গুলো বাদ দিয়েই তোমার মূলধন তহবিল হয়ে যাবে। বছরের শুরুতে মনে করো নগদ তহবিল বলা আছে, আসবাবপত্র বলা আছে, বিনিয়োগ বলা আছে, বকেয়া ভাড়া বলা আছে। এখন আসবাবপত্র, বিনিয়োগ আর যা যা আছে, আসবাবপত্র বিনিয়োগ যদি থাকে, যা যা আছে এগুলো সব যোগ করে তোমার সেখান থেকে দায়গুলো মাইনাস করবা। যদি বকেয়া ভাড়া থাকে কোনো অঙ্কে তাহলে বকেয়া ভাড়া মাইনাস করবা, তাহলে তোমার চলে আসবে মূলধন তহবিল। আবার আয় ব্যয় হিসাবের যদি ডেবিট দিকে মানে খরচ যদি বেশি হয়, ক্রেডিট থেকে যদি বেশি হয়, তখন এটাকে বলবে আয়তিরিক্ত ব্যয় পাওয়া যায়, যা পরবর্তীতে মূলধন তহবিল থেকে বাদ দিয়ে দেখানো হয়। তার মানে আর্থিক অবস্থার বিবরণী করার সময় যেটি নেট ক্ষতি ছিল সেটি এখানে আয়তিরিক্ত ব্যয় নামে পরিচিত। আর্থিক অবস্থার বিবরণীতে যদি তোমার ব্যয় বেশি হয় আয় থেকে, তখন বলা হতো কি নেট ক্ষতি, আর এখানে বলা হবে আয়তিরিক্ত ব্যয়, যা মূলধন থেকে তহবিল থেকে বাদ দিয়ে দেখানো হয়। তারপরে অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে প্রতিষ্ঠানের দায় সমূহ লিপিবদ্ধ করা হবে। যদি দায়ের যোগফল বের করতে বলে তখন দায় সমূহ লিখবা, আবার সম্পদ সমূহ লিখবা যদি সম্পদের যোগফল লিখতে বলে। এভাবে লিপিবদ্ধকরণের পর আর্থিক বিবরণী উভয় দিকের যোগফল সমান হওয়া বাধ্যতামূলক। কার যেন সাইড থেকে সাউন্ড আসতেছে, সাউন্ডটা অফ করার চেষ্টা করো। তারপর সতর্কীকরণ, এগুলো বিশেষভাবে খেয়াল রাখবে চ্যাপ্টার অঙ্ক করার সময়। মূলধন তহবিল নির্ণয়ের সময় বছরের শুরুর সম্পদ থেকে দায়সমূহ বাদ দেওয়া হয়। তোমাকে যদি বলে যে মূলধন তহবিল নির্ণয় করো, তখন বছরের শুরুর সম্পদ থেকে দায়গুলো বাদ যাবে। যে কোনো একজন উদাহরণ বলো দেখি, এই মূলধন তহবিলের উদাহরণ, যার ইচ্ছা বলো, যে কোনো একজন বলো মূলধন তহবিলের উদাহরণ। মূলধন তহবিল কিভাবে নির্ণয় করবা বলতে পারবা কেউ? সম্পদ থেকে দায়গুলো বাদ দিয়ে স্যার। বছরের শুরুর কখনকার সম্পদ থেকে কখনকার এটা এটা বছরের স্যার, শুরু। বছরের শুরুর স্যার। তোমাকে বলা হলো যে 2012 সালের 1 জানুয়ারি তারিখে সম্পদ এবং দায়গুলো নিম্নরূপ। যে নগদ তহবিল, ব্যাংক জমা, এগুলো বলা থাকলো, বিনিয়োগ বলা থাকলো। তাহলে তিনটি যোগ করবা, যোগ করে যদি বকেয়া ভাড়া থাকে, বকেয়া ভাড়া মানে যেটি পরিশোধ করা হয়নি, এটি দ্বারা দায় স্যার। এই বকেয়া ভাড়া মাইনাস করলেই তোমার হয়ে যাবে মূলধন স্যার। মূলধন তহবিল। এখানে মূলধন বলবে না, মূলধন তহবিল বলবে। জি স্যার।
এই চ্যাপ্টারের অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে যে তোমার নগদ তহবিল ছাড়া যত তহবিল আছে সবই দায়। নগদ তহবিল ছাড়া যত তহবিল আছে সব দায় পাশে লিখতে হবে। দায় পাশে লেখার কারণ হচ্ছে তহবিল কেন গঠন করো। এখন বন্যা আছে, মনে করো তুমি এলাকাতে একটা বন্যা তহবিল তৈরি করলা মানুষকে সহযোগিতা করার জন্য। তাহলে এই টাকা যার কাছে থাকবে তার কি এটা সম্পদ হবে না দায় হবে? বলো যে কোনো একজন। দায় স্যার, দায়। দায়। কারণ তোমাকে এগুলো খরচ করতে হবে, মানুষের কল্যাণার্থে খরচ করতে হবে, এই জন্য দায়। স্যার নগদ তহবিলটা তো চলতি সম্পদ না? হ্যাঁ, চলতি সম্পদ। আর মূলধন তহবিল বা যে কোনো তহবিল এই চ্যাপ্টারের অঙ্কের ক্ষেত্রে নগদ তহবিল ছাড়া যত তহবিল থাকবে সব দায় পাশে যাবে। কারণ তহবিলগুলো বিশেষ উদ্দেশ্যে গঠন করা হয়, বিশেষ উদ্দেশ্যে গঠন করার কারণে এগুলো দায়। যে কোনো তহবিল দায় বিধায় এটি আর্থিক বিবরণীর দায় পাশে লিপিবদ্ধ করা হবে। অনেক সময় এই ধরনের প্রতিষ্ঠানে আজীবন সদস্যের চাঁদা দেয়। কোনো ব্যক্তি একটা মোটা অঙ্কের টাকা দিল কোনো ক্লাব বা প্রতিষ্ঠানকে, উইলকৃত ধন দৌলত উইল করতে পারে, কোনো সম্পত্তি দিতে পারে, এগুলো মূলধন জাতীয় আয়স্বরূপ বিবেচনা করা হয়। মূলধন জাতীয় আয়স্বরূপ এই কারণে যেগুলো প্রায়ই পাওয়া যায় না। মূলধন জাতীয় আয় কোনগুলো? যেগুলো প্রায়ই পাওয়া যায় না, সেগুলো হচ্ছে মূলধন জাতীয় আয়। এবং এটি আর্থিক বিবরণীর দায় পাশে মূলধন তহবিলের সাথে যোগ করে দেখানো হয়। মূলধন তহবিলের সাথে যোগ করে দেখানোর কারণ হচ্ছে যে এই টাকাগুলো যে পাওয়া যাচ্ছে, পাওয়ার পরে এগুলো কি ওই প্রতিষ্ঠানে হয়ে যায় না ওই প্রতিষ্ঠান জনগণের কল্যাণার্থে খরচ করবে? ওই প্রতিষ্ঠান জনগণের কল্যাণার্থে খরচ করবে যেহেতু, এই জন্য ওই প্রতিষ্ঠানের এটি দায়। বছরের শেষে নগদ তহবিল অনেক সময় উল্লেখ থাকে না। এই ধরনের এই চ্যাপ্টারের অঙ্কের ক্ষেত্রে দেখবা যে বছরের শেষে নগদ তহবিল উল্লেখ থাকবে না, তখন প্রারম্ভিক নগদ তহবিলের সাথে সকল প্রকার প্রাপ্তি যোগ করে প্রদানসমূহ বাদ দেওয়া হয়। যদি বছরের শুরুতে শেষে যদি নগদ তহবিল উল্লেখ না থাকে, তখন প্রারম্ভিক নগদ তহবিলের সাথে সকল প্রকার প্রাপ্তি যোগ করে প্রদানগুলো বাদ দেওয়া হবে। এই ব্যাপারটা খুবই স্বাভাবিক ব্যাপার। তোমার হাতে ছিল কিছু টাকা শুরুতে, আর তুমি কিছু টাকা পেয়েছো, তাহলে যোগ করবা, সেখান থেকে কিছু টাকা তুমি প্রদান করলা, সেগুলো মাইনাস করবা, তাহলে তোমার শেষের নগদ তহবিল বের হবে। তারপর এই চ্যাপ্টারের ক্ষেত্রে যে কোনো সম্পদ ক্রয়ের তারিখ যদি উল্লেখ না থাকে তার উপর অবচয় বিবেচনা করা হয় না। যে কোনো একটা সম্পদ ক্রয়ের তারিখ মনে করা উল্লেখ নেই, তখন তার উপরে অবচয় বিবেচনা করা হবে না। একটা মনে করো আসবাবপত্র ক্রয় করেছে, কিন্তু তোমার ক্রয়ের তারিখ উল্লেখ নাই যে কবে ক্রয় করেছে। যদি 1 জুলাই ক্রয় করার কথা উল্লেখ করে, তখন অবচয় ধরবা কতদিনের? 1 জুলাই ক্রয় করার, স্যার। আর 6 মাস, 6 মাসের ধরবা। পয়লা পয়লা অক্টোবরে যদি ক্রয় উল্লেখ থাকে, তখন অবচয় ধরবা কতদিনের? 3 মাসের স্যার। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের অবচয় ধরবা। তারপরে যে ব্যাপার, কোনো ব্যয়ের কোনো নির্দিষ্ট অংশ মুনাফা জাতীয় বোঝালে তা আয় ব্যয় হিসাবে দেখানো হবে। যে কোনো ব্যয়ের কোনো নির্দিষ্ট অংশ মুনাফা জাতীয় বললো, তখন এটা আয় ব্যয় হিসাবে দেখানো হবে। আর মূলধন জাতীয় বললে সম্পদ হিসাবে দেখানো হবে। আয় ব্যয় হিসাব সমাপ্ত বছরের জন্য প্রস্তুত করা হবে।
মানে আয় ব্যয় হিসাব যখন তৈরি করবা তার উপরে উপরে লিখবা যে আয় ব্যয় হিসাব সমাপ্ত বছরের জন্য প্রস্তুত, আর উদ্ধৃতপত্র বা আর্থিক বিবরণী বছরের শেষ তারিখে প্রস্তুত করা হবে। মানে একটা তারিখ যে উল্লেখ করতে হয়, আর্থিক বিবরণী বা উদ্ধৃতপত্র যদি বলে তারিখ দেবা 31শে ডিসেম্বর 18 সালের অঙ্ক হলে 2018। প্রাপ্ত প্রদান হিসাবে দফাসমূহ হিসাবে একবার লিপিবদ্ধ হবে এবং সমন্বয়ের দফাসমূহ হিসাবে 2বার লিপিবদ্ধ হবে সাধারণত। প্রাপ্তি প্রদান হিসাবে মনে করো আসবাবপত্র ক্রয় আছে, তাহলে ওই ক্রয় একবারই সম্পদের দিকে যাবে, আর কোথাও যাবে না। যখনই প্রাপ্ত প্রদান হিসাবে কোনো টাকা এক জায়গায় লিখলা তখনই ধরবা যে এটা সম্পদের দিকে। যদি আসবাবপত্র ক্রয় থাকে, বিনিয়োগ থাকে, তাহলে সম্পদে যাবে। আর ভাড়া বেতন থাকলে আয় ব্যয় হিসাবে ব্যয়ের দিকে যাবে। আর্থিক বিবরণীর উভয় দিকের সমতায় হিসাবের শুদ্ধতা নয়। এখানে বোঝাচ্ছে যে তুমি যে কোনো একটা সমন্বয় 2000 টাকার স্থলে দুই জায়গায় 200 টাকা লিখলা, তাহলেও দেখা যাবে যে উভয় দিকের যোগফল সমান হয়ে যাবে, কিন্তু হিসাব শুদ্ধ হবে না। এই জন্য খেয়াল রাখতে হবে যে আর্থিক বিবরণী উভয় দিক সমান হয়ে গেলেই হিসাব শুদ্ধ না। অনেক সময় কোনো সম্পত্তির মোট মূল্য নির্ণয় করতে বলবে তোমাকে। মোট মূল্য মানে সম্পত্তির প্রারম্ভিক মূল্যের সাথে ক্রয় যোগ করে বিক্রয় মাইনাস করবা, তাহলেই সম্পত্তির মোট মূল্য চলে আসবে। তারপরে আয় বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে চলতি বছরের আয় থেকে চলতি বছরের ব্যয় বাদ দিয়ে, যদি আয় বিবরণী তোমাকে আয় ব্যয় হিসাব না বলে আয় বিবরণী যদি বলা হয়, তাহলে চলতি বছরের আয় থেকে চলতি বছরের ব্যয়গুলো বাদ দিয়ে তুমি ব্যতিরিক্ত আয় নির্ণয় করবা। আর আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে সর্বশেষ সম্পদ লিখতে হবে এবং দায় লিখে, সাধারণত যদি তুমি সঠিকভাবে সমাধান করো তাহলে উভয় দিক সমান হয়ে যাবে। সর্বশেষ সম্পদ বলতে বোঝাচ্ছে যে তোমার যন্ত্রপাতির অবচয় যদি থাকে, অবচয় মাইনাস হবে। যদি যন্ত্রপাতি আরো ক্রয় থাকে তাহলে ক্রয় যোগ হবে, যোগ করে লিখতে হবে। যদি বিক্রয় থাকে তাহলে বিক্রয় মাইনাস করবা। এরপরে এখন যে কোনো একজন বলো কি দেখতে পাচ্ছ? হ্যালো, আরমান প্রাপ্তি প্রদান হিসাব স্যার। আরমান রাফি আসছো? আরমান রাফি, আরমান রাফি আসছো? প্রাপ্তি প্রদান হিসাব দেখতে পাচ্ছ, তাই না? এখন যা দেখানো হচ্ছে প্রশ্নে তোমার এইভাবে একটা প্রাপ্তি প্রদান হিসাব দেয়া থাকবে আর কিছু সমন্বয় দেয়া থাকবে এরকম। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছ কিছু? স্যার জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। নেট প্রবলেম হচ্ছিল স্যার, এই জন্য লেট হয়েছে স্যার। এখন না, লেট হয়েছে কেন সেটা আমি তো তোমার কাছে জানতে চাইনি, তাই না? জি স্যার। যে কি দেখতে পাচ্ছ? স্যার প্রাপ্তি ও প্রদান হিসাব স্যার। ভেরি গুড। তো এইভাবে তোমার এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবের সময় এরকম একটা প্রাপ্তি প্রদান হিসাব থাকবে, জি স্যার। আর এরকম কিছু সমন্বয় দেওয়া থাকবে যে এইভাবেই তোমার প্রারম্ভিক মূলধন তহবিল মনে করো নির্ণয় করতে বললো, সমাপ্ত বছরের জন্য আয় ব্যয় হিসাব প্রস্তুত করতে বললো, উদ্ধৃতপত্র প্রস্তুত করতে বললো মনে করো। তো এইভাবে প্রশ্ন যখন থাকবে, এখান থেকে আমরা দেখবো এই অঙ্কটা হচ্ছে 17 সালের, এখানে চাঁদা হবে 2017 সালের চাঁদা হবে। এটা হবে 2016 সাল, 17 সাল, 2018 সাল।
এখান থেকে আমরা কি বলতে পারি, যদি আমাদের আয় নির্ণয় করতে বলে তাহলে চাঁদা লিখতে হবে 2017 সালেরটা। 16 বা 18 সালের কোনো কিছু আয়ের ভিতর লেখা যাবে না। বিবিধ প্রাপ্তি লিখতে পারবা আয়ের মধ্যে। সিকিউরিটির সুদ মানে সঞ্চয়পত্রের সুদ লিখতে পারবা আয়ের মধ্যে। অনুদান প্রাপ্তি যদি মুনাফা জাতীয় আয় স্বরূপ ধরো তাহলে লিখতে পারবা। উল্লিখিত সম্পদ যদি মুনাফা জাতীয় আয় স্বরূপ ধরো তাহলে লিখতে পারবা। যদি প্রশ্নে বলা হয় যে উল্লিখিত সম্পদের অর্ধেক মুনাফা জাতীয় আয় স্বরূপ বিবেচনা করো, তখন এই 15,000-এর অর্ধেক 7,500 আয় স্বরূপ লিখতে পারবা। এবং এখানে স্যার উইলকিত সম্পদ স্যার আয় কিভাবে? যদি প্রশ্নে বলা থাকে যে মানুষের কাছ থেকে মানুষ সাহায্য করছে, প্রতিষ্ঠানকে উইল করছে কোনো সম্পত্তি মনে করো, এবং প্রশ্নে যদি বলা থাকে যে উইলকৃত সম্পদের অর্ধেক মুনাফা জাতীয় আয় স্বরূপ ধরো, ওই ক্ষেত্রে অর্ধেক 7,500 আয়ের মধ্যে লিখতে পারবা। জি স্যার। এখানে লক্ষ্য করো যে আয়ের মধ্যে নগদ তহবিল, ব্যাংক জমা কোনোভাবেই লেখা যাবে না। এটা তো বোঝাচ্ছে বছরের শুরুতে তোমার উদ্বৃত্ত ছিল, তাই না? উদ্বৃত্ত কখনো আয় স্বরূপ দেখানো যাবে? যে তোমার হাতে সকালবেলা 200 টাকা আছে, এটা কি তোমার আয় বলা যাবে? না স্যার। নাকি তুমি কোনো কাজ করে 500 টাকা ইনকাম করলা, সেটি আয়? কোনটা আয়? 500 টাকা, যে 500 টাকা ইনকাম করলাম। এটা হচ্ছে আয়। আর সকালে যে টাকা ছিল ওটা কিন্তু আয় না। ঠিক তেমন এখানে নগদ তহবিল, ব্যাংক জমার যে শুরুর যে উদ্বৃত্ত আছে 5,000 আর 16,000, এটা আয় স্বরূপ দেখানো যাবে না। ঠিক আছে? এরপরে তোমার আমরা দেখো প্রদানের দিকে কিছু কিছু ব্যয় পাচ্ছি। বেতন ব্যয় বলা যাবে, ছাপা ও মণিহারি ব্যয় বলা যাবে। এই বেতন ব্যয়ের সাথে যদি সমন্বয়ে মনে করো বকেয়া যদি থাকে তখন যোগ করবা, অগ্রিম যদি থাকে সেটা মাইনাস করবা। ছাপা ও মণিহারি ব্যয়, সাধারণ খরচ ব্যয়, টেলিফোন খরচ ব্যয়, কিন্তু আসবাবপত্র ক্রয় এটি কিন্তু ব্যয় না, এটি কি সম্পদ। সম্পদের ভিতর সম্পদ। সম্পদের ভিতর দেখানো যাবে, দেখাতে হবে। রাজনৈতিক দলকে অনুদান, অনেক সময় কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য সহযোগিতা করা লাগে, এটি ব্যয়। দান খয়রাত ব্যয়। ভাড়ার 3/4 প্রদত্ত 9,000, এখানে তার মানে কিছু বকেয়া আছে, বকেয়া বের করে যোগ করতে হবে ব্যয়ের মধ্যে। সমাপনী উদ্বৃত্ত, এখানে যা আছে তোমার নগদ তহবিল, ব্যাংক জমা, এটি কি ব্যয়? তোমার হাতে কিছু কাজ করার পর শেষে যে টাকা আছে তাকে কি ব্যয় বলা যাবে? না স্যার। এটা ব্যয় না। আজকে আমাদের এই চ্যাপ্টার উপর প্রাথমিক আলোচনা হচ্ছে। তারপরে এখানে দেখো সমন্বয়ে যা দেখতে পাচ্ছি যে 1 জানুয়ারি তারিখে তাদের দালান কোঠা আছে 1 লক্ষ, আসবাবপত্র আছে 10,000, সরকারি সিকিউরিটি আছে 40,000, এগুলো তাদের শুরুর সম্পদ। এই যে ক নম্বরে মূলধন তহবিল নির্ণয় করতে বলছে না, এখানে মূলধন তহবিল নির্ণয়ের সময় দালান কোঠা পেলাম 1 লাখ, আসবাবপত্র 10,000, এই তিনটি হচ্ছে সম্পদ। এই তিনটি যোগ করবা, যোগ এই তিনটি ছাড়া এই স্যার যে 10% সিকিউরিটি। হ্যাঁ 10% সিকিউরিটিও যোগ হবে। এই তিনটি সম্পদ। এই তিনটি ছাড়া এখানে দেখো নগদ 5,000 শুরুর টাকা আছে, ব্যাংক জমা আছে তোমার 16,000 আছে না? এই এটাও যোগ হবে, 5,000 16,000 যোগ হবে। তারপরে তোমার
দালান কোঠা 1 লাখ যোগ হবে, আসবাবপত্র 10,000 যোগ হবে, সরকারি সিকিউরিটি 40,000 যোগ করে এই যে বিগত বছরের বেতন আছে, বিগত বছরের বেতন পরিশোধ করা হয়েছে। বেতন এই বছরে কেন পরিশোধ করা হবে? নিশ্চয়ই বছরের শুরুতে বকেয়া ছিল। মূল্যায়ন তহবিল নির্ণয়ের সময় এই বকেয়া বেতন 1,000 মাইনাস হবে, তাহলে তোমার মূল্যায়ন তহবিল নির্ণয় হয়ে যাবে। তাহলে মূল্যায়ন তহবিল নির্ণয়ের সময় 1 লক্ষ যোগ 10,000 যোগ 40,000 যোগ নগদ 5,000 যোগ ব্যাংক জমা 16,000 যোগ, এগুলো সব যোগ করে বেতন যেটা বকেয়া ছিল গত বছরের 1,000, এই টাকা মাইনাস হবে। মাইনাস করলেই তোমার 1,000 মাইনাস করলেই তোমার মূল্যায়ন তহবিল নির্ণয় হয়ে যাবে। আর এই 1,000 টাকাটা 2016 সালের না? বিগত বছরের পরিশোধ করা হয়েছে, তার মানে তুমি চিন্তা করবা যে কেন পরিশোধ করলাম। নিশ্চয় বছরের শুরুতে বকেয়া ছিল। তোমার এখন পরিশোধ করার, মনে করো যেমন যাদের বেতন আগে ডিউ আছে তারা এখন পরিশোধ করবে না, স্যার এরকম ব্যাপার যে তোমার বিগত বছরের বেতন পরিশোধ করা হলো মানে আগের বেতন ডিউ আছে, এটা যেহেতু স্যার দায়। এখানে 2,000 টাকা অপরিশোধিত রয়েছে লেখা আছে দেওয়ার পরে। তারপরে এটা হচ্ছে চলতি বছরের, চলতি বছরের যেটা সেটা চলতি বছরের যখন ব্যয় লিখবা তখন 2,000 বকেয়া যোগ হবে, কিন্তু মূল্যায়ন তহবিল নির্ণয়ের সময় বিগত বছরের বেতন যেটা পরিশোধ হয়েছে এটি যেহেতু দায় বছরের শুরুতে, এই জন্য 1,000 মাইনাস হবে। আর চলতি ওকে বছরের স্যার। বকেয়া হলে তখন আরো মনে হয় শব্দ হচ্ছে, শব্দটা কমানোর চেষ্টা করো। এখন এ হচ্ছে ব্যাপার, এভাবে মূলধন তহবিল নির্ণয় করবা। আয় ব্যয় হিসাবে ক্রেডিট দিকে আয়গুলো লিখবা, কোনগুলো? চলতি বছরের আয়, তার সাথে সমন্বয়ের, যেমন এই যে চলতি বছরের আয় যখন স্যার এটার কোশ্চেনে কি স্যার একবার যেতে পারেন? আমি হচ্ছে কোশ্চেনটা দেখতে পারিনি। কোশ্চেনের ফার্স্ট স্লাইড হচ্ছে এটা, সেকেন্ড হচ্ছে এটা। নেওয়া হয়েছে? এখন আয় যখন লিখবা তাহলে কোনো বকেয়া থাকলে যোগ করবা। যদি যেমন এই যে চলতি বছরের চাঁদা এখনো 4,000 টাকা পাওয়া যায়নি, চলতি বছরের যে চাঁদা আছে, চলতি বছর মানে এই 2017 সাল হবে, এটা 2017 সালের 28,500 টাকা চাঁদার সাথে চলতি বছরের বকেয়া যা আছে এখানে 4,000 টাকা যোগ হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে যে বছরের অঙ্ক ওই বছর ছাড়া অন্য কোনো বছরের আয় ব্যয় এখানে দেখানো যাবে না। এই 2016 সালেরটাও দেখানো যাবে না, 2018 সালেরটাও দেখানো যাবে না। তাহলে আয়ের মধ্যে দেখাবা এখানে আয় ব্যয় হিসাব করার সময় চলতি বছরের 17 সালের 28,500, তার সাথে চলতি বছরের বকেয়া যা আছে যোগ করবা। বিবিধ প্রাপ্তি 1,000, সিকিউরিটি সুদের ব্যাপারটা দেখো, 2,500 টাকা পাওয়া গেছে, কিন্তু এখানে 10% হারে 40,000 টাকার উপর সিকিউরিটি সুদ হচ্ছে 4,000 টাকা পাওয়ার কথা। পাওয়া গেছে কত? 2,500, তার মানে এখানে বকেয়া যোগ করে দেখাবা 1,500। পার্সেন্টেজ নির্ণয় করলে আসবে 4,000 টাকা সিকিউরিটি সুদ, 40,000-এর 10% নির্ণয় করলে আসবে 4,000 টাকা, কিন্তু পাওয়া গেছে হচ্ছে 2,500।
তাহলে বকেয়া হবে 1500 যোগ করে দেখাবা। এই হচ্ছে আয়ের মধ্যে দেখাবা। ব্যয়ের দিকে বেতন দেখাবা। যদি বেতনের সাথে চলতি বছরের বকেয়া থাকে, এই বেতনের সাথে বিগত বছরের 1000 মাইনাস হবে, আর চলতি বছরের 2000 বকেয়া এটি প্লাস হবে। বিগত বছরে 1000 মাইনাস আর চলতি বছরের বকেয়া 2000 প্লাস হবে। এরপর ছাপা ও মনিহারির সাথে যদি কোনো বকেয়া থাকে তখন যোগ বিয়োগ করবা। যেমন এখানে যে বকেয়া 500 আছে, ছাপা ও মনিহারির সাথে বকেয়া 500 যোগ হবে। ব্যয়ের দিকে সাধারণ খরচাবলীর সাথে সমন্বয়ে 800 অগ্রিম বলা আছে, এই 800 মাইনাস হবে। টেলিফোন খরচ ব্যয়ের মধ্যে লিখবা। আসবাবপত্র ক্রয় যেহেতু সম্পদ, ব্যয়ের মধ্যে আসবে না। রাজনৈতিক দলের অনুদান, স্যার আসবাবপত্র ক্রয়টা তারিখ দিয়ে কি বুঝাইছে? এই তারিখে ক্রয়, ফলে তোমার 1/4/17 ক্রয় আছে মনে করো, তাহলে তোমার 9 মাসের অবচয় ধরবা। যদি অবচয় ধরতে বলে তাহলে 9 মাসের অবচয় ধরবা। দান খয়রাত ব্যয়ের মধ্যে লিখবা। ভাড়া 3/4 অংশ প্রদত্ত 9000, এখানে কিছু বকেয়া আছে, যোগ করে লিখবা। এবার তোমাদের প্রশ্ন বলো, কার কোথায় কি প্রশ্ন আছে? আর মূলধন তহবিলের কাজটা কোথায় স্যার? মূলধন তহবিলের একটা চার্ট তৈরি করবা, সেখানে লিখবা দাঁড়ানকোট 1 লক্ষ, আসবাবপত্র 10,000, সরকারি সিকিউরিটি 40,000, এগুলো যেহেতু সম্পদ যোগ করবা। নগদ তহবিল শুরুতে যা ছিল এটাও সম্পদ যোগ হবে। ব্যাংক জমা 16,000 সম্পদ, এটাও যোগ হবে। এটা যোগ করে এখান থেকে এই যে বিগত বছরের বকেয়া বেতন 1000 মাইনাস হবে, তাহলেই মূলধন তহবিল নির্ণয় হয়ে যাবে। এরপরে বলো আর কার কোথায় কি প্রশ্ন আছে? স্যার বকেয়া কি শুধু বিগত বছরের ওইটাই দিব, নাকি এই যে সমন্বয় যেগুলো আরো আছে বকেয়া ওগুলো বাদ দিতে হবে? যখন মূলধন তহবিল নির্ণয় করবা তখন বিগত বছরেরটা শুধু মাইনাস হবে, আর চলতি বছরের বকেয়া যা আছে, চলতি বছরের বকেয়াটা চলতি বছরের ব্যয়ের সাথে যোগ হবে। আর কার কি প্রশ্ন আছে বলো? তো তোমাদের প্রমোশন পেয়েছে মূলত কিন্তু ওই যে এমসিকিউ পরীক্ষাগুলোর ভিত্তিতে, বুঝছো? সৃজনশীলের উপরও ভালো প্রিপারেশন নিতে হবে তোমাদের। যদি পরীক্ষা হয় তখন কিন্তু সৃজনশীল পরীক্ষা দিতে হবে। তোমাদের প্রমোশন হয়েছে মূলত ওই টোটালের উপরে। ওই যে প্রথম যে পার্বিক হয়েছিল না একটা, জি স্যার। তার টোটাল যা পেয়েছো প্লাস একটা সিটি হয়েছিল ক্লাস পরীক্ষা হলে, ওইটা যোগ হয়েছে, প্লাস অনলাইনে যে হয়েছে না, জি স্যার। দুটো এমসিকিউ, এগুলো যোগ হয়ে প্রমোশন হয়েছে তোমাদের। কিন্তু ভবিষ্যতে সৃজনশীল পরীক্ষা হতে পারে, এই জন্য প্রিপারেশন নিতে থাকো। জি স্যার। আর আজকে তো ফার্স্ট ক্লাস, আজকে জি আমরা নীতিমালা জি স্যার। আলোচনা করলাম। এরপরে আমরা সমাধান সহ দেখবো আবার সৃজনশীল বিভিন্ন প্রশ্ন উত্তর। ঠিক আছে? জি স্যার। তো ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে। জি স্যার। আচ্ছা, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। ইসলাম।